হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো। প্রত্যেকটা বাঙালির কাছেই কলকাতার বেলুড় মঠ একটা ইমোশন, কিন্তু বেলুড় মঠ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে বেদান্তের বাণী প্রচারের জন্য রয়েছে বিবেকানন্দ বেদান্ত সোসাইটি। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই প্রবাহধারার সূচনা হয়েছিল স্বামী বিবেকানন্দ যখন শিকাগো এসেছিলেন। বর্তমানে এই বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট হলেন স্বামী ঈশাত্মানন্দ মহারাজ। ইনি প্রায় 10 থেকে 12 বছর এই শাখার দায়িত্বে আছেন। প্রতি রবিবার তিনি এখানে বেদান্ত, উপনিষদ ও কথামৃতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনেক ভক্তের সমাগম হয় এই আলোচনা সভায়। সৌভাগ্যবশত আজ রবিবার, তাই তন্ময় ওখানে ওনার আলোচনা সভায় যোগদান করেছেন। আমি বাইরে ডিমুর সাথে আছি আর আশ্রমটা ঘুরে দেখছি। এই বেদান্ত সোসাইটিটি স্থাপনা করা হয়েছিল 1930 সালে। আশ্রমটার ভেতরটা এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ যে মনের ক্লান্তি দূর করে প্রশান্তিতে ভরে গেল। যেনারা এখানকার দায়িত্বে আছেন ওনাদের ব্যবহার যেমন সুন্দর, তেমনি প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে সাজানো গোছানো আছে। ওখানকার মহারাজ বলেন বা বাকি সকলের সাথে কথা বলে মনেই হয়নি যে আজ প্রথমবার আমি এখানে এসেছি। মনে হচ্ছে যেন অনেক বছরের পরিচিত। এটাই মহারাজের অফিস রুম। আমরা সবাই জানি স্বামীজি 1893 সালে শিকাগো এসেছিলেন বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করার জন্য। তিনি শুধু যোগদানই করেননি, প্রাচীন ভারতীয় সভ্যতা ও সনাতন ধর্মের মহানুভবতাকে সমস্ত বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। মহারাজের এখন আলোচনা সভাটি শেষ হলো। আমি তাই একবার ভেতরে এলাম। মন্দিরটার ভেতরে সত্যিই একটা অদ্ভুত শান্তি অনুভব করছি। এখানে আসার আমার বহু দিনের ইচ্ছে ছিল, সেটা আজকে অবশেষে পূরণ হলো। ডিমো এখানে এসেও এত দুষ্টুমি করছিল আর কি বলবো, তবুও ওখানকার সবাই একবারের জন্যও বকাবকি করলেন না, বরং বললেন যখনও বড় হবে একদম শান্ত হয়ে যাবে। ওর দুষ্টুমি দেখে আমাদেরই খুব খারাপ লাগছিল, কিন্তু মহারাজও বললেন যখন বড় হবে ঠিক হয়ে যাবে। এখন আবার দুষ্টুটা একটু প্রণাম করে নিচ্ছে। দেখো, সারা বিশ্বে কোথায় কোথায় বেদান্ত সোসাইটি আছে সেগুলোর পয়েন্ট আউট করা আছে। এই দেখো, এটা একটা লাইব্রেরি। এখানে প্রচুর বই পাওয়া যাচ্ছিল। বেশ কয়েকটা বই আমরাও নিয়ে এসেছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, এখানেও সাউন্ড সিস্টেমের মাধ্যমে মহারাজের প্রবচন শোনা যাচ্ছে। ও আরও একটা কথা তোমাদের জানাই, ইউটিউবে শিকাগো বেদান্ত নামে একটা চ্যানেল আছে, যেখানে মহারাজ কথামৃত, গীতা, উপনিষদ ইত্যাদি ইত্যাদি উপর প্রবচন করেন। তোমরা চাইলে ইউটিউবে গিয়ে ওই চ্যানেলটা একবার চেক করতে পারো, খুব ভালো লাগবে শুনলে। আমি ওই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে একবার চেক করে দেখো। এই লাইব্রেরিতে বসে যেমন অনেক সুন্দর সুন্দর বাণীও পড়লাম, সেরকম অনেক প্রবচনও শুনলাম। আমরা বই কিনবো আর ডিমো একটা বই কিনবে না, সেটা কি হয়? ও একটা বই তুলে নিল ওর জন্য। এখানে যে বইগুলো আছে সব বাচ্চাদের জন্য। Think that it is Brahman, by that way you can meditate. The more we study Chandogya,
the more we will know about Where's the the brother? person, which is very simple to realize the same Brahman which the others are trying to realize. This Brahman is the Pratyahara, etc. এবার আমরা এলাম বেসমেন্টে। এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। সমস্ত নিয়মকানুন রীতিনীতি মেনে দুর্গাপুজো হয়। আর বসে পুজো দেখার জন্য প্রচুর চেয়ারের ব্যবস্থা করা আছে। শুধু তাই না, আরও সামনের দিকে এগিয়ে গিয়ে বেশ কয়েকটা গেস্ট রুমও বানানো আছে। কেউ যদি 2 দিন শান্তির জন্য বা স্পিরিচুয়াল পারপাসে এলে এখানে থাকার ব্যবস্থা আছে। তবে এই রুমগুলোতে থাকার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুক করতে হয়। রুমগুলো কি সুন্দর দেখো, নিট অ্যান্ড ক্লিন। আর একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে, প্রত্যেকটা রুমের একটা আলাদা আলাদা নাম আছে, যেমন শান্তম, সুন্দরম, সত্যম, ঋতম ইত্যাদি ইত্যাদি। আর ওখানকার ম্যানেজমেন্টে যেনারা আছেন ওনারা এত সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কি বলবো। ওনাদের আন্তরিকতা দেখে আমরা একেবারে আপ্লুত। আর একটা রুম দেখে এত ভালো লেগেছে, কি বলবো। এই দেখো এই রুমটা, দেখেছো একসাথে প্রায় 4টে খাট পাতা আছে। কেউ যদি বাবা মায়েদেরকে নিয়ে এখানে ঘুরতে আসে এবং ওনাদেরকে একসাথে যদি আমরা মনে করি একসাথে থাকতে চাই, তার জন্যও ব্যবস্থা করা আছে। আমরা সবাই মিলে একটা রুমে থাকতে পারবো। চলো আবার ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং রান্নাঘরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো কি সুন্দর খোলামেলা, আর ওখানটাতে দুর্গাপুজো হয়। কি সুন্দর মণ্ডপটা সাজিয়ে রেখেছে। আর বেসমেন্টে ঢোকার মুহূর্তেই কি সুন্দর একটা মায়ের মূর্তি দেখো, দেখেই মনটা একেবারে জড়িয়ে গেল। চলো এবার তোমাদেরকে আমি খাওয়ার জায়গাটা আর কিচেনটা ঘুরিয়ে দেখাবো। যে কথাটা বারবার বলা সত্ত্বেও মনে হচ্ছে অনেক কম বলা হলো, এত সুন্দর সাজানো গুছানো আর সেই রকমই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমতি নেই। আর তার সাথে সাউন্ড সিস্টেমের মাধ্যমে পুরো আশ্রমটি জুড়ে প্রবচন চলছে। তাই আশ্রমের মধ্যে একটা অন্য রকম অনুভূতি হচ্ছে। আর দেখো এই দিকগুলোতে বসার জায়গা আছে, এই দিকটাতে লাইব্রেরিটা আছে, আর ওই সামনের যে ডোরটা দেখা গেল ওটা হচ্ছে মেন ডোর, ওইটাই বাইরে যাওয়ার রাস্তা। একটাই সাজেশন আমার তরফ থেকে, কেউ যদি শিকাগোর পাশাপাশি থাকো একবার ভিজিট করো। দেখো ফটোটা কি অপূর্ব সুন্দর। এই ফটোটা রান্নাঘরে ঢোকার মুখেই যে দরজাটা আছে তার ওপরেই টাঙানো আছে। আমি যখন ওনাদেরকে বললাম রান্নাঘরটার ভিডিও আমি করতে পারি, ওনারা একটা কথাই বললেন এত আন্তরিকতার সহিত যে হ্যাঁ একদমই করতে পারেন, কেন করতে পারেন না, ভিডিও করুন। শুনে মনেই হলো না যে আমি এই প্রথমবার ওনাদের সাথে দেখা করলাম বা ওনাদের সাথে আমি কথা বলছি। মনে হলো যেন অনেক দিনের পরিচয়। আর তাছাড়াও ওখানকার যারা দায়িত্বে আছেন ওনাদের কাছ থেকে আরও একটা কথা জানতে পারলাম। আজ কয়েকটি পরিবার মিলে এখানে ঠাকুর মহারাজ এমনকি ভক্তবৃন্দদের জন্য আশ্রমে যারা যারা উপস্থিত আছেন সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। এটা শোনার পর আমারও খুব মনে হচ্ছিল একদিন যদি আমিও প্রসাদের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমরা তো অনেক দূরে থাকি, এত দূর থেকে তো রান্না করে নিয়ে যাওয়া সম্ভব না। আমি এটাই বলছিলাম। এটা শোনার পর আরও একটা কথা জানতে পারলাম, আমাদের মতো যেনারা অনেক দূর থেকে আসেন ওনারা যদি চান সবজিপাতি কেনাকাটা করে এই রান্নাঘরে রান্না করে এই মনের ইচ্ছাটি পূরণ করতে পারেন। এইবারের মতো এই ইচ্ছা
ইচ্ছাটা সুপ্ত অবস্থায় থাক, পরের বার যখন আমি আসব তখন অবশ্যই এই মনের ইচ্ছাটা আমি পূরণ করব। আর জানালা দিয়ে দেখতে পাচ্ছ দূরে একটা ছোট্ট পার্কের ব্যবস্থা করা আছে, ওখানে কয়েকটা দোলনা বানানো আছে, ছোট বাচ্চারা এলে ওখানে খেলাধুলো করতে পারে। কি দারুণ চিন্তা ভাবনা না? ছোট বাচ্চাগুলিও কিসে খুশি হবে সেইটিও কিন্তু ওনারা ভেবেছেন। এখানকার মন্দিরগুলোতেও যখন আমরা যাই তখনও বিশেষ কোনো অনুষ্ঠানে প্রসাদের ব্যবস্থা থাকে, তবে সেটা তো আর বাঙালি খাবার থাকে না। আজকে একটা উপরি পাওনা হলো, আজ কিন্তু পুরো বাঙালি খাবার আমরা এখানে প্রসাদ হিসেবে পাবো। এটা ভেবেই তো আমার মনটা একদম ভরে যাচ্ছে। আজ প্রসাদে আছে ভাত, ভাজা মুগের ডাল, ফুলকপির তরকারি, বিনস পোস্ত, চাটনি, পায়েস, মিষ্টি, ফল, সব কিছু। আর চারিদিকটা বাঙালি খাবারের গন্ধে একদম ভরে গেছে। এত সুন্দর প্রসাদ দেখে আর বসে থাকতে পারছি না, চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই, তারপর তোমাদেরকে একবার মহারাজের রুমে নিয়ে যাব। এখানকার মহারাজ যিনি আছেন ওনার তো তুলনাই নেই। উনি যেমন ধীর স্থির শান্ত, তেমনি ওনার আন্তরিকতা। বড়দের সঙ্গেই যে শুধু আন্তরিকভাবে কথা বলছিলেন তাই না, শিশু সুলভ সরলতা নিয়ে ছোটদের সঙ্গেও মিশে গিয়েছিলেন। তাই বাচ্চাদেরকে উনি চকলেট, কালার পেন্সিল দিয়ে খুশি করছিলেন। কি সুন্দর প্ল্যান্টগুলো দেখো, এগুলো কিন্তু রিয়েল। চলো এবার আমরা মহারাজের রুমে যাই। স্বামীজিকে ফোন করে বলছি তুই বাড়িতে কি করিস। আমাদের জন্য করে না, খুব ভালো, একদম আনন্দে থাকবে। কোনো সবসময় নিরানন্দ কখনো চিন্তা করবে না, একটু সমস্যা হলেও কেটে যাবে, খুব আনন্দে থাকবে সবসময়। আর সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরের মুখটা দেখবে, মায়ের মুখটা দেখবে, একদম নিয়ম করে এমনভাবে ছবিগুলো রাখবে যাতে চোখটা খুললে প্রথম ওই দুটো ছবি দেখা যায়, বাস। আর শুধু মনে মনে বলবে ঠাকুর একটা দিন শুরু হলো, তুমি আমার সঙ্গে থেকো, তাহলে বিরাট প্রার্থনা করবে, বাকি ধীরে ধীরে সব হয়ে যাবে। এই দুটো সবসময় মনে রেখো। ওটা হচ্ছে আমাদের যারা গৃহস্থ তাদের 5টা যজ্ঞ করতে হয়, ওরা বলে, সবাই বাংলা বোঝো তো, 5টা যজ্ঞ করতে হয়। এই 5টা যজ্ঞের প্রথমটা হচ্ছে দেবযজ্ঞ। তো দেবযজ্ঞ মানে সকালে ঘুম থেকে উঠেই ভগবানকে স্মরণ করা। তো এটা সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে একটু স্মরণ করা, ওই ছবিটা দেখলে কিছু প্রার্থনা, ব্যাস। আর তারপরেতে যদি সময় থাকে একটা ধূপ জ্বালিয়ে দিলে কোনো একটা জায়গায়, ছোট্ট শ্রাইন তো আছেই, এটা করে দিলে। তারপরেতে হচ্ছে ঋষি যজ্ঞ। ঋষিরা যে এত কষ্ট করে এসব শাস্ত্র লিখেছেন, একদম না পড়লে কি করে হবে, একটু তো করতে হবে। তখন ওখানেতে ধরো কোনো একটা চ্যান্টিং চালিয়ে দিলে, ওই জন্য আমি ওই চ্যান্টিং করে সোসাইটি করে দিয়েছি, লোকেদের সময় নেই তো, ওটা অন্তত চালিয়ে দিয়ে এবারে তোমরা কাজ করছো, ছোটাছুটি করছো, কানে যাবে। তখন ঋষি যজ্ঞ হলো। পারলে একটু কথামৃত থেকে 1 পাতা করে পড়ে ফেলবে রাত্রিবেলা, যখন ছুটে যাবে। 1 পাতা পড়তে 2-3 মিনিট লাগবে, মার্কিং করে করে রাখবে। তারপরেতে হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ মানে স্নান করার আগে ঠাকুরদা ঠাকুমা যারা যারা মারা গেছেন তাদের মুখগুলো একটু স্মরণ করে নিজের মাথাতে একটু জল ঢেলে দেবে, তাহলেই হয়ে যাবে, যেন ওদের আশীর্বাদ তোমার উপর পড়ছে। কারণ ওই যে শাওয়ারটা খোলবার আগে ওদের মুখগুলো চিন্তা করে এই শাওয়ারটা খুলে দিলে একটু জল। ঋযজ্ঞ আর ভূতযজ্ঞ। ঋযজ্ঞ মানে দিনের শুরুতে তোমার বিভিন্ন খরচা টরচা রয়েছে, একটা কিছু সরিয়ে রাখবে। ওই যেখানে ঠাকুর ঘর আছে ওখানে একটা ওই যে পিগি ব্যাংক বলে বা কোনো রকম একটা কৌটো রেখে দিলে, একটা কয়েন বা একটা ডলার রেখে দিলে, প্রতিদিনই একটা করে করে। এই যে গরিব লোকেরা আছে ওদের জন্য আমি স্মরণ করছি। আর একটা হচ্ছে
ওই বাইরে যে পাখি তারপরে পশু টশু থাকে ওদের জন্য কিছু খাবার দিতে হয়, তো ওরা যাতে দরজায় এসে ফিরে না যায় সেই জন্য তোমার বাড়ির সামনে একটা টাঙিয়ে রাখলে এখানে সব কিনতে পাওয়া যায়, তখন ওই পাখিদের জন্য একটা কিনে রেখে দিলে জল থাকলে একটু খাবার। এই 5টা করলেই শাস্ত্রে বলছে আর কিছু করতে হবে না, তোমরা ব্রহ্মলোকে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, পাখির জায়গায় কাঠবিড়ালি হলে হবে? হ্যাঁ, কাঠবিড়ালি দেবযজ্ঞ, তারপরে ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, তন্তন নয় ঋ, নৃ মানে মানুষ, নৃযজ্ঞ, আর পশুযজ্ঞ বা ভূতযজ্ঞ। ভূত মানে হচ্ছে প্রাণী, তো নানা রকম কাউকে। এই 5টা যদি করতে পারে এমন কিছু না, 5টা করাই যায়। ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন সবাই আমরা করি, তবে এমন করে একটু মনে করে রোজ যদি একবার করে ফেলতে পারো তাহলেই এই সমস্ত সারা দিনে তোমার যত রকমের কাজ হয়, কারণ সংসারে নানা রকমের কাজের মধ্যে ফলগুলো এসে যায়, তো তখন এইগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় এদের মধ্যে, তখন অনেক বাবা ভিজিট করছে, সেই প্রথম ওই বাড়িতে মেয়ে একটা পায়েস না কিছু রান্না করেছে, যেমন ওরা হালুয়া করে না, সে গাজরের হালুয়া। তো এবারেতে ওর বাবা প্রথম ওই গাজর, ওরা খুব বললো আমার মেয়ে করেছে, ওর বাবা প্রথমে মুখ দিয়েই দেখলো চিনির বদলে নুন দিয়ে দিয়ে, আর ও মুখে দিয়েই ও বুঝেছে গোলমাল হয়ে গেছে। এবারে শ্বশুর বাড়ির লোকেরা খাবে, তো ও বললো না কিসি কো নেই দেंगे, ये मेरा बेटी बनाया, ये मैं খাও। পুরো নিয়ে না না আমি এটা নিয়ে যাবো সঙ্গে করে, ও আমার জন্য বানিয়েছে বলে ঝগড়া টগড়া করে পুরোটা নিয়ে চলে গেল। তখন ওর মেয়ে খুব অবাক, বাবা এরকম কেন ব্যবহার করলো, কাউকে খেতে দিল না, উনি নিয়ে চলে গেলেন। তো সন্ধেবেলায় ওই যে কন্টেনারটা ধুতে গিয়ে তাতে দেখলো যে খানিকটা লেগে রয়েছে, ওটা নিয়ে একটু মুখে দিয়েই বুঝেছে যে কেন বাবা রক্ত নিয়ে চলে গেল। এখন বাবা দেখলো ওইটা যদি শ্বশুর মুখে দেয় তাহলে কপালে দুঃখ আছে, সেই জন্য রাত্রি করে বললেন আমি পুরোটা সঙ্গে করে নিই। কত ভালোবাসে। আর এইটারই এক্সট্রিম রূপ আমরা দেখি বুদ্ধদেবের জীবনে। তো বুদ্ধদেব খেতে বসেছেন, তখন ওর জন্য একটু মাংস দিয়েছে, কিন্তু মাংসটা মুখে দেওয়ার পরেই উনি বুঝলেন যে ওটা বিষাক্ত হয়ে গেছে, আর বিষটা ভয়ঙ্কর বিষ, মানে ও যে ইচ্ছা করে বিষ দিয়েছে তা না, কিন্তু হয়ে গেছে বিষাক্ত। তখন উনি ঠিক এই মানে উনি হচ্ছেন ফাদার অফ দ্য হোল, তখন উনি বললেন যে এইটা তুমি সবার জন্য রান্না করেছো? বলছে হ্যাঁ। বলি না, কাউকে দেবো না, শুধু আমি একা খাবো, তুমি ওটা নিয়ে এসো আমার কাছে। উনি দেখলেন যে খেলেই মারা যাবে অন্যরা, শিষ্যরা, ওনার খাবার পর তো শিষ্যরা খাবে, উনি পুরো মাংসটা নিজে নিয়ে নিলেন। নিয়ে আনন্দ বলে যে ওনার সঙ্গে সবসময় থাকতো, তাকে ডেকে বললেন এই মাংসটা বিষ হয়ে গেছে, কিন্তু এটা কাউকে তুমি বলবে না, বলবে বুদ্ধদেব খুব আনন্দ করে এটা খেয়েছেন, তাই তোমাদের কাউকে ওটা দেওয়া যাবে না। দুই হচ্ছে যে লোকটা রান্না করেছে তাকে কিন্তু ভুলেও তোমরা বকাবকি করবে না, কেননা ও ইচ্ছা করে করেনি, এটা কিছুভাবে বিষাক্ত হয়ে গেছে। ওকে বলবে যে তুমি হচ্ছে ব্লেসেড, কেননা বুদ্ধদেবকে তার শরীর থেকে মুক্তি দিতে তুমি সাহায্য করেছো। দেখুন কত বড় ভালোবাসা, যে লোকটার জন্য ও মারা যাচ্ছে সেই যাতে পরবর্তীকালে লোকেরাও নিন্দা না করে, বেড়েই ফেলবে তো রাজারা ওকে। উনি বললেন তুমি বলবে যে তোমার জন্য বুদ্ধদেব শরীর থেকে মুক্তি পেয়েছেন। একজন মহিলা পায়েস রান্না করেছিল, এই শরীরের মধ্যে জ্ঞান পেয়েছিলাম আমি, সে ওর রান্না খেয়ে, এই আরেকজন এর রান্না খেয়ে আমি শরীর থেকে মুক্ত হয়ে যাচ্ছি। তো দুজনেই ব্লেসেড। এই হচ্ছে বুদ্ধদেবের, বুদ্ধ's হার্ট, খুব ভালোবাসে। ধর্ম মানে হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তোমরা নিজেরা খেয়েছো কিনা? আমি এক্ষুনি যাবো। যাওয়ার আগে আর একটা জায়গা ঘুরে দেখলাম। লাইব্রেরিতে তো আর সব বই রাখা যায় না, তাই এখানে এই স্টোরটিতে সব বুকগুলি স্টোর করে রাখা থাকে। এখানটাও আমাদেরকে ওনারা ঘুরিয়ে দেখালেন।
আমরা এই আশ্রমটাতে এসেছিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু এখানে আসার পর বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিলাম। আর বেশি হাতে টাইম নেই, আমাদেরকে আবার 5-6 ঘন্টা ড্রাইভ করে বাড়ি ফিরতে হবে। তাই এবার লাস্টের দিকে চলে এসেছি। যাওয়ার তো ইচ্ছা একদমই করছে না, কিন্তু কি করব বলো, আজকে তো থাকার কোনো প্ল্যান ছিল না। তাই আজকের মতো আমাদেরকে বাড়ি ফিরতেই হবে। পরের বার যখন আসবো তখন অবশ্যই আমরা এসে এখানে থাকবো। এই দিকটা আশ্রমের পেছনের দিক, এই দিকটাতে ফুল গাছগুলো লাগানো আছে। আর একটা কথা আরও একবার বলি, তোমরা একবার এই আশ্রমে এসে ভিজিট করো, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।